হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ পূর্ণির চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে আমি তোমাদের সঙ্গে ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 12 আত্মরক্ষা এই পাঠের আমি অনুশীলনের প্রশ্নোত্তর এবং সঙ্গে এক্সট্রা কোয়েশ্চেন তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে আমার ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো। অ্যান্ড অবশ্যই আমার চ্যানেলে যদি নতুন কেউ ভিজিট করে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। তাহলে চলো এই পাঠটির আমি প্রথমে শব্দের অর্থ দিয়ে দেব, যেটা তোমরা খাতায় লিখে অবশ্যই শিখতে পারো। তাহলে শব্দের অর্থ দেখে নাও। ইতস্তত শব্দের অর্থ হয়ে যাবে যে সঠিকভাবে, কিছু বলতে না পারা। বৈঠাহীন হয়ে যাবে বইটা ছাড়া। আত্মরক্ষা হয়ে যাবে নিজেকে রক্ষা করা। অতকীর্ত হয়ে যাবে হঠাৎ হয়ে যাবে। দুর্ব্যবহার হয়ে যাবে খারাপ ব্যবহারে। তারপর হয়ে যাবে প্রত্যুত্তর হয়ে যাবে পাল্টা লওয়া। দুষ্ট হয়ে যাবে খারাপ। পত্রিকায় হয়ে যাবে খবরের কাগজি। প্রশংসা শব্দের অর্থ হয়ে যাবে সুনাম। অনাকাঙ্ক্ষিত হয়ে যাবে আকাঙ্ক্ষিত নয় যাহা। ছুটাছুটি হয়ে যাবে দৌড়ঝাঁপ। নিষ্পাপ শব্দের অর্থ হয়ে যাবে পাপহীন। তলানিতে হয়ে যাবে নিচে নেমে আসা। কৌশল শব্দের অর্থ হয়ে যাবে উপায়। বাহানায় হয়ে যাবে উপলক্ষ করে। অবাঞ্ছিত হয়ে যাবে যা কল্পনীয় নয়। সিদ্ধান্ত হয়ে যাবে মত। অসহনীয় হয়ে যাবে যা সহ্য করা যায় না। দায়িত্ব শব্দের অর্থ হয়ে যাবে দায়ভার নেওয়া। শিউরে হয়ে যাবে মাথা আগে। মরশুমি হয়ে যাবে ঋতু অনুযায়ী। ক্ষমতা শব্দের অর্থ হয়ে যাবে শক্তি। সম্মতি হয়ে যাবে রাজি হওয়া। সম্মতি, ঠিক আছে, সম্মতি হয়ে যাবে রাজি হওয়া। স্বাস্থ্যই হয়ে যাবে শরীরই। সম্পদ হয়ে যাবে ধন। ঠিক আছে, তাহলে এইভাবে শব্দের অর্থ তোমরা ভালোটিকে শিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে 1 নম্বর কোশ্চেন হলো শূন্যস্থান পূরণ করো। প্রথম কোশ্চেন হলো যে সুমনের বাবা পেশায় একজন ড্যাশ ছিলেন। তাহলে তোমরা কি করবে, পাঠটা কিন্তু ভালো টিকে পড়ে নেবে। ঠিক আছে, পাঠ যদি ভালো টিকে পড়ে নাও তাহলে অবশ্যই কিন্তু আনসারটা তোমাদের জন্য করাটা ইজি হয়ে যাবে এবং শেখাটাও ইজি হয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমি আর পড়লাম না, তোমরা ভালো টিকে পড়ে নেবে। তাহলে এখানে বলছে একজন কি ছিলেন, সুমনার বাবা হয়ে যাবে একজন ব্যবসায়ী ছিলেন। তাহলে তুমি এখানে ব্যবসায়ী লিখে নেবে। ঠিক আছে, আমি লিখে নিয়েছি ভাবে। নেক্সট দেখে নাও সুমনদের প্রতিবেশী সৌরভ দাদা সদ্য ড্যাশ যোগদান করেছে। তাহলে তুমি এখানে লিখবে সেনাবাহিনীতে যোগদান করেছে। তাহলে এখানে তুমি সেনাবাহিনী লিখে নেবে। ঠিক আছে, সেনাবাহিনীতে যোগদান করেছে, তাহলে তুমি সেনাবাহিনীতে লিখে নেবে। আত্মরক্ষা শব্দটি রত্না দিদিমণির পর দেশের এর জন্য কাকুর মুখে সে শুনতে পেল। তাহলে তুমি এখানে লিখে নেবে দ্বিতীয় বারের হয়ে যাবে। তাহলে আমি এখানে দ্বিতীয়বারে লিখে নিয়েছি। ঠিক আছে, নেক্সট দেখে নাও ঘ নম্বর হবে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ড্যাশ খাওয়া দরকার। তাহলে এখানে তুমি ফলমূল লিখে নেবে। ঠিক আছে, আমি এখানে ফলমূল লিখে নিয়েছি। ঠিক আছে, তোমরা এইভাবে শূন্যস্থান কমপ্লিট করে নেবে। নেক্সট 2 নম্বর কোশ্চেন দেখে নাও যে নিচের প্রশ্নগুলোর উত্তর বলো ও লিখো। তাহলে প্রথম কোশ্চেন দেখে নাও যে স্বপ্ন সফল করতে হলে কৃষি প্রয়োজন বলে আলোচ্য পাঠে বলা হয়েছে। তাহলে তুমি আনসারটা এইভাবে লিখে নেবে যে স্বপ্ন সফল করতে হলে জীবনের লক্ষ্য থাকার প্রয়োজন বলে আলোচ্য পাঠে বলা হয়েছে। তারপর নেক্সট খ নম্বর কোশ্চেন দেখে নাও যে আত্মরক্ষা বলতে কি বুঝো। আনসার বলবে আত্মরক্ষা বলতে বিপদের সময় নিজেকে রক্ষা করাকে বোঝায়। গ নম্বর কোশ্চেন হলো যে বৌদি আমাদের ছেলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে হবে। এ কথা কে কাকে বলেছিলেন। আনসার বলবে এই কথাটি সুমনার বাবা বন্ধু থানায় ভারপ্রাপ্ত অফিসারের মনোজ বাবুর সুমনার মাকে বলেছিলেন। সুমন কি পড়তে ভালোবাসতো। তাহলে আনসার হবে সুমন গল্পের বই পড়তে খুব ভালোবাসতো।
নম্বর কোয়েশ্চেন দেখানো যে আলোচ্য গল্পে স্নেহ পূর্ণ ও রসিক ব্যক্তি বলতে কাকে বোঝানো হয়েছে? তাহলে আনসার হবে আলোচ্য গল্পে স্নেহপূর্ণ ও রসিক ব্যক্তি বলতে ডাক্তার চৌধুরীকে বোঝানো হয়েছে। ঠিক আছে, তাহলে এভাবে আনসারটা তোমরা ভালো দিকে খাতায় লিখে শিখতে পারো। নেক্সট 3 নম্বর দেখে নাও যে নিচে প্রশ্নগুলোর উত্তর আলোচনা করে লিখো। তাহলে প্রথম কোয়েশ্চন হলো যে রত্না ঘোষ দিদিমণি জীবনের লক্ষ্যের বিষয়ে সুমনদের শ্রেণীতে কি বলেছিলেন? তাহলে তুমি আনসারটা এভাবে লিখবে যে আলোচ্য রত্না ঘোষ দিদিমণি জীবনের লক্ষ্যের বিষয়ে সুমনদের শ্রেণীতে বলেছিলেন, যাদের জীবনের কোনো লক্ষ্য থাকে না তাদের জীবন বৈঠাহীন নৌকার মতো হয়ে থাকে। ঠিক আছে। খ নম্বর কোশ্চেন দেখে নাও, সুমন কেন পুলিশ অফিসার হবে বলে ভেবেছিল? এই প্রেরণা সে কার কাছ থেকে পেয়েছিল? আনসার হবে সুমন বই পড়তে ভালোবাসে। সাহসিক অভিযানের কাহিনীগুলো তাকে মর্মহর্ষক করে তোলে, তাই সে পুলিশ অফিসার হয়ে ছোট ছোট মেয়েদের সুরক্ষা করবে বলে ভেবেছিল। এই প্রেরণা সে তার বাবার বন্ধু থানার ভারপ্রাপ্ত অফিসার মনোজ কাকুর কাছ থেকে পেয়েছিল। গ নম্বর কোয়েশ্চেন দেখে নাও যে দেশের সৈনিকদের প্রতি সুমনের মনে কিসের জন্য কৃতজ্ঞতার ভাব জেগেছিল? আনসার হবে দেশের সুরক্ষার দায়িত্ব সেনাবাহিনীদের হাতে। তারা দেশের সীমান্তের দুর্গম ও স্থানগুলোতে দিন রাত পাহারায় নিযুক্ত থেকে আমাদিগকে সুরক্ষিত রাখছে একথা ভেবে দেশের সৈনিকদের প্রতি সুমনদের মনে কৃতজ্ঞতার ভাব জেগেছিল। নেক্সট ঘ নম্বর কোয়েশ্চেন দেখে নাও দেওয়া হলো যে সুস্বাস্থ্যের জন্য আমাদের কি কি উপায় অবলম্বন করা উচিত? তাহলে তুমি আনসারটা লিখবে সুস্বাস্থ্যের অধিকার হওয়ার জন্য আমাদের খাদ্য তালিকা বদল করতে হবে। আমাদের খাদ্য তালিকায় রাখতে হবে সবুজ টাটকা শাকসবজি, তাছাড়া মরশুমি ফলমূল ও আমাদের খেতে হবে। উপরন্তু আমাদের নিয়মিত শরীর চর্চা অর্থাৎ যোগব্যায়াম করতে হবে। নেক্সট নম্বর কোয়েশ্চেন দেখানো দেওয়া হলো যে স্বাস্থ্য সুরক্ষায় জীবনের মূল কথা, এর সপক্ষে 3টি যুক্তি দাও। তাহলে উত্তর তোমরা লিখবে যে আমাদের জীবনের লক্ষ্য যাই হোক না কেন সে লক্ষ্য পৌঁছাতে গেলে আগে স্বাস্থ্যকে সুরক্ষিত করতে হবে। প্রথমত শরীর সুস্থ থাকলে মনে সুখ থাকে। দ্বিতীয়ত তোমরা বলবে যে শরীর সুস্থ থাকলে কাজে আগ্রহ জন্মে, উৎসাহ ও একাগ্রতা আসে মনে। তৃতীয়ত হয়ে যাবে শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ে। ঠিক আছে, এভাবে আনসারটা লিখবে। নেক্সট দেখে নাও 4 নম্বর দেওয়া হলো যে সব প্রসঙ্গ ব্যাখ্যা করো। ক নম্বর হলো যে লক্ষ্যহীন জীবন বৈঠাহীন নৌকার মতো। তাহলে এটা তুমি ব্যাখ্যা করবে। তাহলে তোমরা এইভাবে ব্যাখ্যাটা লিখতে পারো যে আলোচ্য উক্তিটি আমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত আত্মরক্ষা নাটক নামক পাঠ থেকে নেওয়া হয়েছে। এখানে জীবনে এগিয়ে যেতে হলে লক্ষ্য বা স্বপ্নের গুরুত্বের কথা বলা হয়েছে। সুমনদের বিদ্যালয়ে রত্না দিদিমণি নতুন এসেছেন। তিনি প্রথম দিনের শ্রেণীতে ঢুকি ছাত্রছাত্রীদের জীবনের লক্ষ্য কার কি জানতে চাইলেন। সুমন দিদিমণিকে তার জীবনের লক্ষ্যের কথা বলতে গিয়ে দুটানায় পড়ে গেলে একটি উদাহরণের ধারা দিদিমণি উদ্দেশ্যের সম্বন্ধে বুঝিয়ে দিলেন। জগতে সকল কিছুরই জীবনের উদ্দেশ্য আছে, ঠিক সেরকম মানব জীবনের একটি লক্ষ্য থাকা উচিত, নতুবা অসীম সাগরের মধ্যে বৈঠাহীন নাবিকের যা অবস্থা, সংসার সমুদ্রে লক্ষ্যহীন ভাসমান মানুষের অবস্থাও হয় ঠিক সেরকম। শৈশব থেকে একটা লক্ষ্য নিশ্চিত করতে না পারলে যথার্থ লক্ষ্য পৌঁছানো যায় না। ঠিক আছে, এভাবে আনসারটা লিখে যদি ছোট করতে চাও তাহলে তোমরা ছোট করে কিন্তু এখান থেকে লিখতে পারো। খ নম্বর কোশ্চেন হলো স্বাস্থ্যই সম্পদ।
আলোচ্য উক্তিটি আমাদের পাঠ্য বইয়ের অন্তর্গত আত্মরক্ষা নামক পাঠ থেকে নেওয়া হয়েছে। এখানে আমাদের স্বাস্থ্যের সুরক্ষা সম্বন্ধে বলা হয়েছে। একদিন সুমন বৃষ্টিতে ভিজে স্কুল থেকে ফিরে আসলে রাতে প্রচণ্ড জ্বর আসে। পরের দিন সকালে শুরু হয় পেট ব্যথা। কোনো উপায় না পেয়ে সুমনের বাবা ডক্টর চৌধুরীকে ডেকে আনেন। ডক্টর চৌধুরী শরীর পরীক্ষা করে প্রেসক্রিপশন লেখার সময় রোগ প্রতিরোধ শক্তি বাড়বার জন্য সবুজ শাকসবজি ও ফলমূল খাবার পরামর্শ দেন। সুমনের মার কাছ থেকে চুপচাপ সুমনের জীবনের উদ্দেশ্যের কথা জানতে পেরে ডক্টর চৌধুরী সুমনের স্বাস্থ্য সম্বন্ধে সচেতনতা বাড়বার জন্য কথা বলেছিলেন। শরীরই আমাদের প্রধান, তারপর কাজকর্ম তথা লক্ষ্য পূরণ। নেক্সট 5 নম্বর কোশ্চেন দেখে নাও। দেওয়া হলো যে আজকালের ছেলেমেয়েরা মরশুমি ফলমূল খায় না, শাকসবজি খায় না, বাজারে প্রচলিত মুখরোচক খাদ্যের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারে শেষ হয়ে গেছে। এই কথাটি কে কাকে বলেছিলেন বুঝিয়ে লিখো। তাহলে আনসারটা হবে যে এই কথাটি ডক্টর চৌধুরী সুমনের মাকে বলেছিলেন। সুমনের অসুখ পরীক্ষার পর প্রেসক্রিপশন লেখার সময় ডক্টর চৌধুরী এই সত্যি কথাটি বলেছিলেন যে আজকালকার ছেলেমেয়েরা মরশুমি ফলমূল শাকসবজি ইত্যাদি পরিবর্তে বাজারের মুখরোচক খাদ্য খেয়ে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা শেষ করে ফেলেছে। ঠিক আছে, এইভাবে আনসারটা তোমরা লিখে নেবে। তারপর নেক্সট দেখে নাও ভাষা অধ্যয়নের মধ্যে জেনে রাখবে যে কী কী, যে তোমরা ইতিমধ্যে জেনেছে যে একটি শব্দের শেষের বর্ণের সঙ্গে আরেকটি শব্দের প্রথম বর্ণের মিলনকে কি বলা হয়? ব্যাকরণে সন্ধি বলা হয়। ঠিক আছে, মনে রাখবে এটা, ব্যাকরণে সন্ধি বলা হয়। ষষ্ঠ শ্রেণীতে আমরা স্বরসন্ধি ও ব্যঞ্জন সন্ধির সঙ্গে পরিচিত হয়েছ। ঠিক আছে, এটা তোমরা পড়ে নেবে। তারপর নেক্সট দেখে নাও। দেওয়া হলো যে 6 ক হলো যে এসো আমরা দেখি আলোচ্য পাঠে প্রাপ্ত নিচের দুটো শব্দ কিভাবে গঠিত হয়েছে। নিষ্পাপ, দেখেছো, নিস যুগ পাপ হয়ে যাবে নিষ্পাপ। ক খ প ফ বিসর্গ, দেখতে পাচ্ছ বিসর্গের চিহ্ন দেওয়া আছে। পড়ে থাকলে বিসর্গ মূর্ধন্যের সাথে পরিবর্তিত হয়। একইভাবে নিরাকার হয়ে যাবে নিশ্চুপ কার আকার হয়ে যাবে। যে বিসর্গের পরে আ থাকলে সন্ধি নিয়মানুযায়ী বিসর্গয়ে র হবে। ঠিক আছে, তাহলে খুবই ইম্পর্টেন্ট জেনে রাখবে যে স্বরবর্ণের বা ব্যঞ্জন বর্ণের সঙ্গে বিসর্গের সন্ধি হলে তাকে বিসর্গ সন্ধি বলে। ঠিক আছে, এখানে কোয়েশ্চেন বলছে, তাহলে তোমরা এটা কিন্তু খাতায় লিখে নেবে। নেক্সট দেখে নাও এসো বিসর্গ সন্ধির কিছু নিয়ম শিখে নেই। তাহলে দেখে নাও নিস যুগ চয় হয়ে যাবে নিশ্চয়। বিসর্গ এরপর চ বা ছ থাকলে বিসর্গের পরবর্তীতে তালবিস্য হয়। ধনুষ্টঙ্কার হয়ে যাবে ধনুষ যুগ টঙ্কার হয়ে যাবে। ট বা ঠ এর পর থাকলে বিসর্গ এর স্থানে মূর্ধন্য হয়। নিস্তেজ নিস যুগ তেজ হয়ে যাবে। ত বা থ এর পরে পরে থাকলে বিসর্গ এর স্থানে দন্তেশ্ব হয়। ঠিক আছে, এটা কিন্তু ভালোটিকে তোমরা পড়ে নেবে। গ নম্বর দেখে নাও নিচের শব্দগুলি সন্ধি করো। তাহলে নিস যুগ চল হয়ে যাবে কি? তাহলে তোমরা দেখে নাও, এইভাবে তোমরা লিখে নেবে যে নিশ্চল হয়ে যাবে। আশিস যুগ বাদ হয়ে যাবে আশীর্বাদ। নিস যুগ তার হয়ে যাবে নিস্তার। মন যুগ তাপ হয়ে যাবে মনস্তাপ। মনোযোগ তাপ হয়ে যাবে মনস্তাপ। ঠিক আছে, এভাবে তোমরা লিখে নেবে। নেক্সট নম্বর সিমিলারলি দেওয়া হলো যে নিচের শব্দগুলো সন্ধি করো। তা দেখে নাও, দেওয়া হলো যে নিজ যুগ ফল, নিজ যুগ নিজ যুগ প্রদীপ, নিজ যুগ প্রয়োজন। তাহলে তোমরা কি লিখবে দেখে নাও, লিখে নেবে যে নিজ যুগ ফল হয়ে যাবে নিষ্ফল, নিজ যুগ প্রভ হয়ে যাবে নিষ্প্রভ। তারপর নিজ যুগ প্রদীপ হয়ে যাবে প্রদীপ। তারপর নিজ যুগ প্রয়োজন হয়ে যাবে নিষ্প্রয়োজন। ঠিক আছে, এভাবে কিন্তু সন্ধি লিখে নেবে। নেক্সট 7 নম্বর দেখে নাও এসব শব্দ নিয়ে লিখি
সুরক্ষিত অনুভব করি। বাক্যটিতে সুরক্ষিত শব্দটি অক্ষরগুলিকে ক্রম অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ এভাবে সাজিয়ে শব্দ নির্মাণ করিয়ে এসো। তাহলে দেখতে পাচ্ছ প্রথমের মধ্যে সু আছে, দ্বিতীয়র মধ্যে র আছে, তৃতীয়র মধ্যে কি আছে এবং চতুর্থর মধ্যে তো আছে। তাহলে দেখতে পাচ্ছ এখানে কিন্তু সাজিয়ে তুমি সুরক্ষিতটা বা শূন্যস্থান তুমি পূর্ণ করবে। দেখতে পাচ্ছ প্রথমে সু আছে, তাহলে সু লিখে নিয়েছি। দ্বিতীয়তে র আছে, তাহলে র লিখে নিয়েছি, তাহলে সুর হয়ে যাবে। সিমিলারলি প্রথমে আবার কি আছে, সু আছে, সু লিখে নেবে। এইভাবে চতুর্থতে কি আছে, তো আছে, তাহলে তুমি এখানে তো লিখে নেবে, তাহলে সুর, তারপরে হয়ে যাবে সু আর তো সুতো হয়ে যাবে। ঠিক আছে, তারপর নেক্সট হয়ে যাবে দ্বিতীয়তে আছে র এবং চতুর্থতে আছে তো আছে, তাহলে হয়ে যাবে রথ হয়ে যাবে। ঠিক আছে, এভাবে তুমি লিখে নেবে। নেক্সট 8 নম্বর দেখে নাও যে আত্মরক্ষা এই শব্দটি আত্ম পদ দিয়ে শুরু হয়েছে। আত্মপদটি দিয়ে শুরু হওয়া এরকম আরও 5টি নতুন শব্দ লেখো। তাহলে তুমি নতুন আরও 5টি শব্দ লিখে নেবে যে আত্মা, পর আত্মা, মহাত্মা, তারপরে আত্মমর্যাদা, আত্মগ্লানি। ঠিক আছে, এই 5টা তোমরা শব্দ লিখে নেবে। নেক্সট দেখে নাও 9 নম্বর দেওয়া হলো যে নির্ভীক পুলিশ হতে গেলে অটুট শরীরের অধিকারী হতে হবে। বাক্যটিতে ব্যবহৃত নির্ভীক ও পুলিশ শব্দ দুটির মধ্যে প্রথম শব্দটি ব্যক্তির কোন এক বিশেষ গুণ বোঝাচ্ছে। সদ্গুণ বোঝায় এমন 5টি শব্দ নিচের গাছের পাতায় লিখো। তাহলে দেখতে পাচ্ছ যে সদ্গুণ বোঝায় এমন 5টি শব্দ হয়ে যাবে দয়া, বিনয়, করুণা, মহত্ব, তারপর হয়ে যাবে ব্যক্তিত্ব। ঠিক আছে, এই 5টা শব্দ তোমরা লিখে নেবে। তারপর নেক্সট 10 নম্বর দেওয়া হলো যে আলোচ্য পাঠে কয়েকটি বিশেষ্য পদ রয়েছে, যেমন স্পর্শ, অফিসার, শহর। এই বিশেষ্য পদগুলির দোষ, গুণ ইত্যাদি প্রকাশ করা বিশেষণ পদগুলি খুঁজে বের করে লিখো। তাহলে দেখতে পাচ্ছ বিশেষণ পদ হয়ে গেছে এবং বিশেষ্য পদ দিয়ে দিচ্ছি। অতি হয়ে যাবে স্পর্শ, বিশেষ্য দিয়ে দিচ্ছে স্পর্শ, তারপরে বিশেষণের পদে লিখবে অতি, তারপর হয়ে যাবে ভালো লিখে নেবে, অফিসার হয়ে যাবে, ছোট হয়ে যাবে শহর। ঠিক আছে, এভাবে তোমরা বিশেষণ পদ খুঁজে লিখে নেবে। নেক্সট দেখে নাও জ্ঞান সম্প্রসারণের মধ্যে এসো জেনে রাখি, খুবই ইম্পর্টেন্ট, তোমরা পড়ে রাখবে যে আমরা আলোচ্য পাঠে আত্মরক্ষার বিষয়ে পড়লাম। প্রতিরক্ষা হলো দেশের সুরক্ষা। ভারতের প্রতিরক্ষা ব্যবস্থার মুখ্য 3টি ভাগ কী হয়ে যাবে, ভারতীয় স্থল সেনা, ভারতীয় নৌসেনা ও ভারতীয় বায়ুসেনা। ঠিক আছে, প্রতিরক্ষা 3টা ব্যবস্থার মুখ্য ভাগ 3টি, তোমরা ভালোটিকে শিখে নেবে। নেক্সট 12 নম্বর দেখে নাও দেওয়া হলো যে এসো গল্প লিখি। নিচে উল্লেখিত করা কাহিনী সূত্রকে আশ্রয় করে একটি গল্প লেখার অনুশীলন করো। গল্পটির কয়েকটি চরিত্র দেখে নাও। 13 বছর বয়সীর একটি বাচ্চার ছেলে, তার মা বাবা, স্থানীয় পুলিশ অফিসার, ছেলেটির কয়েকজন বন্ধু বান্ধবী। গল্পের পটভূমি কী ছিল? ছেলেটির বাড়ির কাছে এক ঘন অরণ্য বা জঙ্গল আছে। কাঠের চোরাই ব্যবসায়ীরা সেই অরণ্য গাছ কেটে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। বনভূমির গাছগুলো ধীরে ধীরে কমে আসছে। ছেলেটি বন্ধুদের সঙ্গে নিয়ে পুলিশের সাহায্য নেয়। পুলিশ ও বন বিভাগের সম্মিলিত চেষ্টায় একদিন গাছ কাটা বন্ধ হয়। পরিণতি সকলেই উপলব্ধ করলেন যে প্রকৃতি সুরক্ষাই আসলে দেশের সুরক্ষা। তাহলে খ নম্বর দেখে দেওয়া হলো যে গল্পটির একটি শিরোনাম দাও। তাহলে তুমি গল্পটির এইভাবে শিরোনাম দিতে পারো যে শিরোনাম দেওয়া হয়ে যাবে, ক নম্বর দিয়ে বলবে রাজু একটি মাধ্যমিক স্কুলের 7ম শ্রেণীর ছাত্র। তার বাড়ি থেকে ছাতাচোরার পাহাড়টি বড় জোর 3 কিলোমিটার দূরে। তাদের বাড়ি থেকে 1 কিলোমিটার দূরে একটি পাহাড়ি ছোট নদী আছে। সেই নদীর পূর্ব পাড় থেকে পাহাড়ি শুরু হয়ে গিয়েছে। কয়েক কথায় তার বাড়িটি পাহাড়ের পাদদেশে।
রাজু তার সমাজ বিজ্ঞানের পাঠ থেকে জানতে পেরেছে যে গাছপালা এবং অন্যান্য প্রাণী জগৎ নিয়ে আমাদের পরিবেশ। এই পরিবেশ আমাদের অগ্রাসী আগ্রাসী মনোভাবের ফলে ধীরে ধীরে ধ্বংস হয়ে যাচ্ছে। বাতাস দূষিত হচ্ছে, বৃষ্টিপাত কম হচ্ছে, তাতে পরিবেশও ধ্বংসের মুখে পড়েছে। রাজুর চোখে পড়ে তাদের বাড়ির পাশে দিয়ে চলা নদী দিয়ে প্রায় প্রতিদিনই বাঁশ, মূল্যবান কাঠ সহ বনজ সম্পদ চোরাই কারবারিরা নিয়ে যায়। রাজু তার মা বাবাকে কাছে এই ব্যাপারে কিছু প্রতিবাদ করার কথা বলেন। ওরা তাকে উল্টো ভয় দেখিয়ে বলে যে গরিব মানুষ, এদের ব্যাপারে আওয়াজ তুললে এই বনদস্যুরা রাজুদের সর্বনাশ করবে। রাজু কিন্তু ভয় পাওয়ার ছেলে নয়। সেই স্কুলে তার সহপাঠী বিমল ও রীতাদের সঙ্গে পরামর্শ করে এখানকার এজাহার লিখে পুলিশ ফাঁড়িতে উপস্থিত হয়। ভারপ্রাপ্ত পুলিশ অফিসার রতনবাবু এজাহার পেয়ে বন বিভাগের সঙ্গে যোগাযোগ করে অভিযানে নেমে পড়েন। কয়েকদিন পর খবরের কাগজে প্রকাশিত হলো গাছ কাটার মেশিনসহ 2 জন চোরা কারবারি ধরা পড়েছে। রাজুর এভাবে নিজের সাহস ও বুদ্ধির দৌলতে পরিবেশকে বাঁচালো। ঠিক আছে, তাহলে ক নম্বরে নামকরণ দিয়ে দেবে, বুদ্ধির জয় হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখে না দেওয়া হলো যে 13 নম্বর হলো যে তোমার জীবনের লক্ষ্য কি, এই বিষয়ে একটি প্রবন্ধ লিখো। তাহলে আমার জীবনের লক্ষ্য দিয়ে তোমরা লিখতে পারো যে ফুল ফুটে, পাখি গান গায়, নদী বহে যায়, প্রকৃতির মধ্যে লক্ষ্য করলে দেখা যায় সকলেরই জীবনের একটা উদ্দেশ্য আছে। মানব জীবনেরও সেরকম একটি লক্ষ্য আছে। আমি আবার ভবিষ্যৎ জীবনের জন্য একটি লক্ষ্য স্থির করে রেখেছি। মানুষ ঈশ্বরের শ্রেষ্ঠ জীব, তাই আমরা প্রতিটি মানুষ পৃথিবীতে এসেছি ঈশ্বরের আদেশ নিয়ে পরিহিতিতে কিছু করতে। কর্মের ভিতর দিয়ে জীবনকে রূপান্তরিত করতে হবে, তবেই জীবনের সার্থকতা। শৈশব থেকেই প্রত্যেকের জীবনের একটা স্থির ও নিশ্চিন্ত লক্ষ্য থাকা উচিত, নতুবা সাগরের মধ্যে বৈঠাহীন নৌকার যে অবস্থা, সংসার সমুদ্রে লক্ষ্যহীন ভাসমান মানুষের অবস্থাও ঠিক সেরকম হবে। তাই আমি স্থির করেছি আমি একজন সাধু ও সন্ন্যাসী সচ্চরিত্র ব্যবসায়ী হব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় চাইতেন ব্যবসা বাণিজ্য বাঙালির সুপ্রতিষ্ঠিত হোক। আমি আচার্য প্রফুল্ল রায়ের মনোভাবের গভীর প্রশংসা করি, তাই স্থির করেছি একজন সার্থক ব্যবসায়ী হব। এখানে প্রশ্ন উঠতে পারে, এ কাজ করে সমাজের কতটুকু উপকার করা যাবে, কিংবা ব্যবসা কি এমন আদর্শ বৃত্তি? তার উত্তরে আমি বলবো, আজকাল সরকারি চাকরি লাভ করা বড় কঠিন ব্যাপার, তাই ব্যবসার মাধ্যমে স্বাধীনভাবে জীবিকা অর্জনের উপায় আছে। আজ যখন সমস্ত দেশে অসাধু ব্যবসায়ীতে ছেয়ে গেছে, তখন একথা বলা যেতে পারে যে ব্যবসা বৃত্তিতেও আদর্শ, সততা ও সাধুতার স্থান অতি উচ্চে। আজ দেশের ব্যবসা বাণিজ্য ক্রমেই বহিরাগত অসাধু ব্যবসায়ীদের হাতে চলে গেছে। এদের থেকে রক্ষা করতে সততা সম্পন্ন দেশের যুবকদের শুধু চাকরির দিকে না চেয়ে ব্যবসা বাণিজ্যে নেমে পড়া উচিত। অবশ্য ব্যবসার ধারা টাটা বিড়লার মতো ধনী হওয়ার সাধ্য আমার নেই। ধন সম্পদের পাহাড় জমিয়ে কি হবে যদি সম্পদ দেশ ও দর্শের কাজে না লাগে। একথা আছে, জন্ম হোক তথা কর্মে হোক মহৎ, কর্মের প্রতি নিষ্ঠা থাকলে জীবনের প্রতিষ্ঠা লাভ করা যায়। কাজেই ব্যবসাকে অবহেলা করার কোনো যুক্তি নেই। সুতরাং আশা করি এই বৃত্তিতে সকলের শুভেচ্ছা পাবো। ঠিক আছে, এভাবে তোমার জীবনের লক্ষ্য তুমি এভাবে লিখতে পারো। তারপর নেক্সটে এই পাঠটির অতিরিক্ত কিছু কোয়েশ্চেন আনসার দেখে না, যেটা তোমরা খাতায় লিখে অবশ্যই কিন্তু শিখতে পারে। সুমনদের বিদ্যালয়ের আসা নতুন দিদিমণির নাম কি? তাহলে লিখবে নতুন দিদিমণির নাম হয়ে যাবে রত্না ঘোষ। 2 নম্বর দেখে নাও, রত্না ঘোষ দিদিমণি প্রথম ক্লাসে ছাত্রদের কি জিজ্ঞাসা করেছিলেন? বড় হয়ে ছাত্রছাত্রীরা কি হতে চায়, এটাই জিজ্ঞাসা করেছিলেন রত্না দিদিমণি।
কে কাদেরকে কদিন করে সপ্তাহে ক্যারেট শিখিয়েছিলেন? তাহলে বলবে দিদি। ছেলেদের সঙ্গে মৌ, ডেইজি, রশনিদের সপ্তাহে 2 দিন করে মাঠে ক্যারাটে শিখিয়েছিলেন। আত্মরক্ষা কাকে বলে? তাহলে বোঝাবে অবাঞ্ছিত বিপদ আপদ থেকে নিজেদের রক্ষা করতে পারাটাই আত্মরক্ষা। সুমনদের মায়ের হাতের রান্নার কে প্রশংসা করেছিলেন? তাহলে আনসার হবে সুমনদের মায়ের রান্নার প্রশংসা করেছিলেন সুমনের মনোজ কাকু। সুমনের কেন জ্বর এসেছিল? আনসার হবে একদিন স্কুল থেকে বাড়িতে আসার সময় বৃষ্টিতে ভেজে সুমনের জ্বর এসেছিল। ডক্টর চৌধুরীকে কে কেন ডেকে এনেছিলেন? আনসার হবে সুমনের বাবা সুমনের পেটের ব্যথা হওয়ার জন্য ডাক্তার চৌধুরীকে বাড়িতে ডেকে এনেছিলেন। সুমনের কিসের প্রতি বেশি নেশা ছিল? আনসার হবে সুমনের খেলাধুলার প্রতি বেশি নেশা বা ঝাঁক ছিল। 9 নম্বর দেখে নাও, সুমনদের খেলাধুলা ও ব্যায়ামের ক্লাস কোন স্যার নেন? তাহলে যাবে সবুজ স্যার। লাস্ট দেখে নাও 10 নম্বর হয়ে যাবে বৃষ্টি ভেজা দিনে গায়ে জ্বর নিয়ে সুমন কী সব কথা ভেবেছিল? আনসার হবে সুমন বিছানায় শুয়ে এসব কথা ভেবেছিল যে রত্না দিদিমণিকে সে এখনও ঠিক করে বলে উঠতে পারেনি যে ভবিষ্যতে আসলে কি হবে। ঠিক আছে, তাহলে এই যে একটা কোয়েশ্চেন তোমরা লিখে নেবে। তাহলে এই চ্যাপ্টারের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে। তাহলে বাই।